আজ 14ই ডিসেম্বর 2025 আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। আমি অনুপ বিশ্বাস। আজকের এই প্রতিবেদনে আপনারা দেখবেন তুরস্কের তিনটে জাহাজে ভয়াবহ হামলা, মাঝ সমুদ্রে দাউ দাউ করে আগুনের গোলার মতো জ্বলছে জাহাজ, লেবাননে যে কোনো মুহূর্তে বড়সড় যুদ্ধের আশঙ্কা। এদিকে ইরানকে কড়া হুমকি দিয়ে বসল খোদ লেবানন সরকার। নেতানিয়াহুর সঙ্গে দেখা করার প্রস্তাবে শটান লাথি মারলেন মিশরের আল সিসি। সাফ বলে দিলেন, আগে নিজেদের আচরণ আর স্বভাব বদলাও, তারপর হয়তো কথা বলবো। এদিকে গাজার এই ধ্বংসলীলার ক্ষতিপূরণ এবার গুনতে হবে ইসরায়েল আর তাকে অস্ত্র দেওয়া স্পন্সর দেশগুলোকেই। রাষ্ট্রপুঞ্জের বিশেষ আধিকারিক সোজা সাপটা শুনিয়ে দিয়েছেন। তুরস্ক বলছে আমাদের F-35 ফাইটার জেটও চাই, আবার রাশিয়ার S-400 মিসাইল সিস্টেমও ছাড়ব না। আমেরিকা এখন কি চাল চালবে? আর ওদিকে ইরান ও রাশিয়া তাদের লং টার্ম চুক্তিতে গিয়ার বাড়িয়েছে। তবে কি যুদ্ধের ময়দানে নামতে চলেছে নতুন কোনো অক্ষশক্তি? চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ খবরগুলো। দর্শক, প্রথম খবরটা মিডল ইস্টের বাইরের হলেও সারা বিশ্বে এই খবরটা তোলপাড় ফেলে দিয়েছে। কেন? কারণ এর সাথে তুরস্কের নাম জড়িয়ে আছে। গতকাল একদিকে তুরস্কের প্রেসিডেন্ট রাজেব তাইয়েব এরদোগান যখন তুর্কমেনিস্তানে একটা ফোরামের সাইড লাইনে দাঁড়িয়ে পুতিনের সাথে হাসি মুখে ছবি তুলছিলেন, ঠিক সেই সময়েই অন্যদিকে রাশিয়া তুরস্কের 3টে জাহাজে মিসাইল হামলা চালিয়ে দিল। কি অদ্ভুত দৃশ্য, তাই না? বন্ধুত্বের ছিল সুযোগ আর বন্ধুকেই দিল ঠুকে। দর্শক, তুরস্কের এই 3টে জাহাজের মধ্যে সবার প্রথমে স্যান্ড্রো নামের একটি জাহাজে হামলা কনফার্ম হয়েছে। এই জাহাজটি তুরস্ক থেকে রোমানিয়া যাচ্ছিল এবং ইউক্রেনের ওডেসা বন্দরে কিছু সময়ের জন্য দাঁড়িয়েছিল। কিন্তু আসল ঘটনা হলো, বন্দরে দাঁড়িয়ে থাকার সময় একটা রাশিয়ান ব্যালিস্টিক মিসাইল এসে এতে আছড়ে পড়ে এবং জাহাজটিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। খবর পাওয়া যাচ্ছে তুরস্কের এই জাহাজটির মারাত্মক ক্ষতি হয়েছে। ওদিকে ইউক্রেনের ডেপুটি প্রাইম মিনিস্টার ওলেক্সি কুলেবা জানিয়েছেন, রাশিয়া ওডেসা রিজনের 2টো বড় বন্দরে হামলা চালিয়েছে। সেই সময়েই একটা টার্কিশ জাহাজ হিট হয় এবং অন্তত একজন জখম হন। ইউক্রেনিয়ান নেভির মুখপাত্র তো এটাও বলে দিয়েছেন যে তুরস্কের মালিকাধীন একটা নয় বরং 3টে বড় জাহাজ এই অ্যাটাকে ড্যামেজ হয়েছে। এই হামলার পর এবার তুরস্কও মুখ খুলছে। তুরস্ক বিবৃতি দিয়ে বলেছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবিলম্বে থামানো উচিত, কারণ এই তাজা হামলা প্রমাণ করেছে যে ব্ল্যাক সির নিরাপত্তা কতটা বিপদের মুখে। সবার জন্যই পরিস্থিতি কঠিন হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে যেই কারো বন্দরে ভিড়ছে তাকেই ঠুকে দেয়া হচ্ছে। দর্শক, এবার আসি পরের খবরে। এটা খুবই গুরুত্বপূর্ণ। লেবাননে যে কোনো সময় বড় যুদ্ধ বেঁধে যেতে পারে। চারিদিকে একটা ভয়ের পরিবেশ। এই খবরটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এটা আগের সব সতর্কবার্তা থেকে আলাদা। লেবানন ইসরায়েলের বদলে উল্টে ইরানকেই কেন বড় হুমকি দিয়ে বসলো? খুব ইন্টারেস্টিং ব্যাপারটা। দর্শক, ইরানে টেনশন হাই। লেবাননের বিদেশমন্ত্রী ইউসুফ রাজি পরিষ্কার বলেছেন যে বেইরুত আন্তর্জাতিক সোর্স থেকে সরাসরি ওয়ার্নিং পেয়েছে যে ইসরায়েল লেবাননের উপর বড়সড় একটা মিলিটারি অ্যাটাক বা সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে। আপনাদের মনে করিয়ে দিই এখানে, এই সপ্তাহেই আমেরিকা আর ইসরায়েলের নেভি বড়সড় মহড়া একটা করেছে। লেবাননের একটা বড় অংশ সমুদ্র দিয়ে ঘেরা। এখানে কেন ড্রিল করা হলো তা আমার জানা নেই। লেবানিজ মিনিস্টারের মতে বেইরুত এখন চারিদিকে কূটনৈতিক যোগাযোগ বাড়াচ্ছে, যাতে লেবানন এবং তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো যে কোনো সম্ভাব্য হামলা থেকে রক্ষা পায়। ওদিকে ইসরায়েলের সরকারি চ্যানেল কান নিউজ আরও বড় একটা কথা বলছে। তারা বলছে, ইসরায়েলি সেনাবাহিনী গত কয়েক সপ্তাহে হিজবুল্লাহর ঘাঁটিতে ব্যাপক হামলার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে ফেলেছে এবং ইসরায়েল আমেরিকাকে এটাও মেসেজ দিয়ে দিয়েছে যে যদি 2025 সালের শেষ পর্যন্ত হিজবুল্লাহর অস্ত্র ধ্বংস করা না হয় বা স্যারেন্ডার না করানো হয়, তবে ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে নিজেই অ্যাকশান নেবে। তাতে যদি কিছুদিনের জন্য যুদ্ধও বেঁধে যায় তাতেও তারা পরোয়া করে না। অর্থাৎ ইসরায়েলি মিডিয়া বলছে তারা যুদ্ধের জন্য ফুল রেডি।
লেবাননের মন্ত্রী এটাও ক্লিয়ার করেছেন যে এখন যে মেকানিজম কমিটির বৈঠক চলছে সেটাকে যেন ইসরায়েলের সাথে কোনো নেগোসিয়েশন বা আপোষ আলোচনা না ভাবা হয়। এই কমিটি 2024-এর সিজ ফায়ার এগ্রিমেন্ট বা যুদ্ধবিরতি চুক্তির অধীনে তৈরি হয়েছিল। এতে লেবানন, ফ্রান্স, ইসরায়েল, আমেরিকা আর ইউনিফল আছে। এর কাজ শুধু দেখা যে যুদ্ধবিরতি ঠিকঠাক মানা হচ্ছে কিনা। আমরা কোনো দরাদরি করছি না, কিছু দিচ্ছিও না, নিচ্ছিও না। লেবানন শুধু চায় যুদ্ধবিরতি চুক্তিতে ফিরে যেতে, কারণ স্থায়ী শান্তির চুক্তি এখন অনেক দূর। তাই আপাতত টেম্পোরারি শান্তি সই। লেবাননের মন্ত্রী হিজবুল্লাহর ওপরও খোলাখুলি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, গাজাকে সাহায্য করা আর লেবাননকে রক্ষা করার ক্ষেত্রে হিজবুল্লাহর অস্ত্রের কার্যকারিতা খুবই সীমিত প্রমাণিত হয়েছে। লেবানন সরকার হিজবুল্লাহর সাথে কথা বলছে যাতে তারা তাদের অস্ত্র হ্যান্ডওভার করে দেয়, কিন্তু এখনও পর্যন্ত হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ করতে সাফ মানা করে দিয়েছে। লেবাননের মন্ত্রী ইরানকেও সরাসরি আক্রমণ করে বলেছেন, লেবানন এবং পুরো অঞ্চলে ইরানের ভূমিকা নেগেটিভ বা ইতিবাচক। ইরানের পলিসি পুরো অঞ্চলে অস্থিরতা ছড়াচ্ছে। তিনি এটাও মেনেছেন যে লেবাননের ইরানের সাথে সমস্যা আছে, কিন্তু দরজা বন্ধ হয়ে যায়নি। অর্থাৎ গালে চড়ও মারছেন, আবার বলছেন কথা বলার দরজাও খোলা। সাথে লেবানিজ মিনিস্টার ইরানকে পরিষ্কার ওয়ার্নিং দিয়ে দিয়েছেন যে কথাবার্তা তখনই সম্ভব যখন তেহরান লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ করবে এবং দেশের ভেতরের কোনো বেআইনি সংগঠন অর্থাৎ হিজবুল্লাহকে ফান্ড করা বা টাকা দেওয়া বন্ধ করবে। লেবানন বলছে হিজবুল্লাহ একটা বেআইনি সংগঠন, ইরান যেন এদের পয়সা দেওয়া বন্ধ করে। সোজা কথায়, লেবানন সরকার ইসরায়েলের হামলার যে ভয় পাচ্ছে সেই ভয়ের আসল কারণ হিসাবে তারা ইরানকেই দায়ী করছে। সুতরাং বুঝতে পারছেন তো খেলাটা। আসুন পরবর্তী খবরের দিকে এগিয়ে যাই। মিশরের প্রেসিডেন্ট ফাতেহ আল সিসি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে নেতানিয়াহুর সঙ্গে দেখা করার কোনো প্ল্যান তার নেই। আর যতক্ষণ না ইসরায়েল মিশরের প্রতি তাদের আচরণ বদলাচ্ছে ততক্ষণ মিটিং করার কথা ভাববেনও না। আসলে গতকাল একটা খবর এসেছে যে নেতানিয়াহু মিশরে গিয়ে একটা বড় ডিল করার প্ল্যান করছেন, যাচ্ছেন না, প্ল্যান করছেন। আর সেখানে হয়তো আল সিসির সাথেও দেখা করবেন। এই খবরের জবাবেই সিসির পক্ষ থেকে নেতানিয়াহুকে সোজা নো থ্যাংক ইউ প্লিজ বলে দেয়া হয়েছে। মানে না না, এসো না, আর এলেও দেখা করব না। আসবে কি করে যখন আমরা অনুমতিই দেব না? তাই আগে নিজের লক্ষণ বা মতিগতি শুধরাও। দ্য টাইমস অফ ইসরায়েলকে মিশরের এক সরকারি কর্তা জানিয়েছেন, ইসরায়েল আর আমেরিকা দুজনেই চেষ্টা চালাচ্ছে, কিন্তু মিশরের প্রেসিডেন্ট আপাতত নেতানিয়াহুর সাথে দেখা করার মুডে নেই। দর্শক মনে রাখবেন, মিশর গত কয়েক মাস ধরে ইসরায়েলের উপর রেগে আছে। গাজা যুদ্ধের সময় বারবার ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে ফিলিস্তিনিদের দক্ষিণ গাজায় ঠেলে দিয়ে মিশরের সিনাই উপদ্বীপের দিকে পাঠানোর যে কোনো চেষ্টা মিশরের জন্য রেড লাইন। এটা তাদের জাতীয় নিরাপত্তার জন্যও বড় হুমকি। মিশর বলেছিল এই কাজ একদম করবেন না, ফিলিস্তিনিদের সিনাইয়ের দিকে ঠেলে দিও না। মিশরের কর্মকর্তাদের সন্দেহ ইসরায়েল এই প্ল্যান এখনও পুরোপুরি বাদ দেয়নি, বিশেষ করে যখন ইসরায়েল ইজিপ্ট বর্ডারের কাছে রাফাতে রিকনস্ট্রাকশন প্রজেক্ট সবার আগে শুরু করার কথা বলছে। এখন রিকনস্ট্রাকশন শুরু হলে ওই সিমেন্ট, বালি, রড, বাঁশ, ইটা উটা সব আসবে, তখন পাবলিককে তো সরাতে হবে। আর সরালে কোন দিকে যাবে তারা? ওই সিনাইয়ের দিকেই ঠেলে দেবে। এই ভয়টাই মিশর পাচ্ছে। আসুন পরবর্তী খবরের দিকে এগিয়ে যাই। গাজাকে যদি আবার গড়ে তুলতে হয় তবে সেই টাকা ইসরায়েল এবং তার বড় বড় অস্ত্র স্পন্সরদেরই দিতে হবে। এই শক্তিশালী বয়ানটা এসেছে রাষ্ট্রপুঞ্জের এমন এক পদাধিকারীর কাছ থেকে যিনি ইসরায়েল এবং আমেরিকা দুজনেরই চোখের বালি। লন্ডনে এক প্রোগ্রামে ইউনাইটেড নেশনসের স্পেশাল রিপোর্টার ফ্রান্সেসকো আলবানিজ সাফ বলে দিয়েছেন, গাজার এই ধ্বংসলীলার হিসাব ইসরায়েল এবং তার বড় সমর্থকদের চোকাতে হবে। আলবানিজ বলেছেন, এখন পুরো তদন্ত হওয়া উচিত যে এই জেনোসাইড বা গণহত্যার সাথে কারা কারা জড়িত এবং সাহায্য কারা কারা করেছে। শুধু ইসরায়েল নয়, যেসব দেশ তাদের অস্ত্র এবং সাহায্য দিয়েছে তাদের ওপরেও
কঠোর নিষেধাজ্ঞা বা স্যাংশন লাগানো উচিত। আলবানিস পরিষ্কার ভাষায় বলেছেন, ইসরায়েল যদি ঔপনিবেশিক শক্তির মতো আচরণ করে তবে তাকে ঔপনিবেশিক শাসনই বলা হবে। জমি দখল করা, মানুষকে খেদিয়ে দেওয়া, এগুলো কলোনিয়াল কাজ, কলোনিয়াল চিন্তাধারা। তাই অন্য দেশগুলোর উচিত অবিলম্বে ইসরায়েলের সাথে সম্পর্ক ভেঙে দেওয়া এবং তাদের সাহায্য বন্ধ করা। অর্থাৎ রাষ্ট্রপুঞ্জের ক্লিয়ার মেসেজ, গাজার ধ্বংসের বিল তাকেই মেটাতে হবে যে এই ধ্বংসস্তূপের পাহাড় বানিয়েছে, আর তাদেরও খেসারত দিতে হবে যারা এই ধ্বংসস্তূপ বানানোর জন্য ইসরায়েলকে অস্ত্র জুগিয়েছে। অপরাধে দুজনেই সমান ভাগীদার। এদিকে দর্শক, ইরান পরিষ্কার করে দিয়েছে যে রাশিয়ার সাথে দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিক চুক্তি পুরোপুরি কার্যকর করার জন্য তারা প্রস্তুত। তুর্কমেনিস্তান ওই ফোরামের সাইডলাইনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এবং ভ্লাদিমির পুতিনের দেখা হয়েছে। এই সময় ইরানি প্রেসিডেন্ট বলেন, আমরা যে লং টার্ম স্ট্র্যাটেজিক এগ্রিমেন্ট সাইন করেছিলাম সেটাকে এবার বাস্তবে নামানোর সময় এসে গেছে। তিনি চাপ দিয়ে বলেছেন, রাশিয়ার উচিত কাজ দ্রুত করা এবং বাকি অংশগুলো ফাইনালাইজ করা। দর্শক, এটা সেই চুক্তি যার কাজ অক্টোবর থেকে শুরু হয়েছিল, কিন্তু এক্সপার্টরা বলছেন এই চুক্তি পুরোপুরি চালু করতে দুই দেশকেই এখনও অনেক মেহনত করতে হবে। মানে রাশিয়া ইরান অ্যাক্সিস শুধু কথা নয়, কাগজ থেকে বেরিয়ে গ্রাউন্ড রিয়ালিটিতে রূপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এটা অনেক বড় খবর। তো দর্শক, আপাতত এই ছিল মধ্যপ্রাচ্যের বিশেষ কিছু খবর যা আমরা ফ্যাক্টসের সাথে আপনাদের সামনে রাখলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ।